হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করেছি। তার সাথে সাথে অনেকগুলি কোশ্চেন আমরা সলভ করার মাধ্যমে বিবৃতি এবং কারণ সংক্রান্ত প্রশ্ন সলভের মাধ্যমে আমরা বিভিন্ন ধারণার যত রকমের ধারণা আমাদের আসে বা যত রকমের আমাদের কনফিউশন আসে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি আমি। এবার আজকে আমরা মাধ্যমিকে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পাটিগণিতের প্রথম এবং গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সরল সুদ কষা, সেই বিষয়ে আলোকপাত করব। আমরা বোঝার চেষ্টা করব সরল সুদ কষা কী, সরল সুদ কষা রিলেটেড কোশ্চেনগুলি কেমন আসে এবং সরল সুদ কষা ব্যাপারটি কী তার পুরো ডিটেলস আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। দেখো, আমরা খুব ছোট্ট একটি চ্যাপ্টার, আমরা চেষ্টা করব দুটি ভিডিওর মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার করা। এবার কথা হচ্ছে, দেখো, সুদ কষা, সুদ এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি। কোথায় কোথায় শুনে থাকি? আমাদের বাবা মা বা আমাদের বাবা কাকা এদের মুখে আমরা শুনে থাকি ব্যাংকে সুদ বেড়ে গেছে, সুদ কমে গেছে, এরকম বিভিন্ন রকমের কথা শুনতে পাই। কিন্তু আমরা সুদ হয়তো আমাদের যদি ব্যাংকে অ্যাকাউন্টও থেকে থাকে বা বাবা মায়ের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, দেখতে পাওয়া যায় যে মাসে বা কোয়ার্টারলি একটি অ্যাকাউন্টে কিছু পয়সা, মানে যে পয়সা আছে তার থেকে কিছু পয়সা পার্সেন্টেজের হিসাবে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বা আমরা শুনেছি যে সেভিং অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে সুদ কমে গেছে, এরকম ধরনের অনেক কথা আমরা শুনেছি, কিন্তু আমাদের ধারণা নেই। আজকের ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করব। ধরো, আমরা খুব সিম্পলভাবে বিষয়টি বোঝার চেষ্টা করি যে সুদ কষার ব্যাপারটি কী। আমরা অনেক ক্ষেত্রেই হয়, আমরা আমাদের বন্ধুদের কাছে অনেক ক্ষেত্রে বলি, এই তুই আমাকে 50 টাকা দে না, তোকে আমি 2 দিন পরে দিয়ে দেবো। এবার কথা হচ্ছে, সেই বন্ধুটিকে তুমি যখন 50টি টাকা চাইলে, এবার সে বন্ধুটি তোমার সঙ্গে মজার ছলে হোক বা একটু আনন্দের সঙ্গে বললো যে আমি 50 টাকা তোকে দেবো ঠিকই, কিন্তু আমাকে 60 টাকা ফেরত দিতে হবে। এবার তুমি দেখলে যে 50 টাকা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে দরকার টাকাটি। এবার তোমার বন্ধু তোমাকে 10 টাকা বেশি চাইছে, তুমি তাতেও রাজি হয়ে গিয়ে বলে, ঠিক আছে ভাই, আমি তোকে 50 টাকা জায়গায় 60 টাকা দেবো, কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে এখন আজকের মুহূর্তে আমাকে 50 টাকা দে, আমার খুব দরকার। তো তুমি তার কাছ থেকে 50 টাকা নিলে এবং এই প্রতিশ্রুতি দিলে তুমি তাকে 60 টাকা ফেরত দেবে। এবার তোমার মাথায় হঠাৎ করে এলো 50 টাকা নেওয়ার পর যে আমি 60 টাকা নেবো বলেছি, কিন্তু কদিনের মধ্যে ফেরত দিতে হবে এরকম তো কোনো রূপ কথা বলিনি। তাই বন্ধুকে তুমি মজার সঙ্গে বললে, আমি কিন্তু 5 বছর পরে 60 টাকা ফেরত দেবো। এইবার ব্যাপারটি আসছে যে, এবার যে বন্ধুটি তোমাকে 60 টাকা চেয়েছে তার মধ্যে একটি কনফিউশনের সৃষ্টি হলো, এই রে, আমি তো বড্ড ভুল করেছি, আমাকে তো বলা উচিত ছিল 50 টাকায় 60 টাকা আমাকে দিবি 5 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে, আর তার বেশি হলে 60 টাকাটা আমি নেবো না, আমি 70 টাকা নেবো বা 80 টাকা নেবো, এরকম বলতে হতো। তাহলে কোথাও একটা সময়ের ব্যাপারটি কিন্তু উল্লেখ থাকা দরকার ছিল। তো আমরা যে জিনিসটি বুঝলাম, সর্বপ্রথমে কি বুঝলাম, যে একজন বন্ধুর কাছ থেকে তুমি যখন পয়সা নিচ্ছ কিছু টাকা, সে বললো আমাকে দেওয়ার সময় 10 টাকা বেশি নিতে। তাহলে তুমি কি বললে, তুমি 50 টাকা তুমি কোনো একটি বন্ধুর কাছে ধার হিসাবে নিলে, 50 টাকা কোনো একটি বন্ধুর কাছে তুমি ধার হিসাবে নিলে, কিন্তু ফেরত দেওয়ার সময় তুমি তাকে দিলে 60 টাকা বা দিতে হবে তোমাকে 60 টাকা। 60 কথার অর্থ 50 তোমার অ্যাকচুয়াল পয়সা যেটা তুমি নিয়েছিলে, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা 10 টাকা তুমি ফেরত দেবে। এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে সময়ের কথা না বলার জন্য কি হলো, একটি কনফিউশন ক্রিয়েট হলো, যে দিল সে মানে তার ক্ষেত্রে একটু বোকামির কাজ হয়ে গেল, যে আমি সময় বলিনি, তাহলে এই 60 টাকা তো 5 বছর পর 10 বছর পরে দিয়ে দিতে পারে। তাই সেই বন্ধুটি নেক্সট টাইম যখন তোমাকে বললো, তখন বললো এই 50 টাকা আমাকে 60 টাকা কিন্তু 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে, অর্থাৎ সময় বেঁধে দিল। যদি 1 মাসের বেশি হয় তাহলে আমাকে আরও বেশি পয়সা দিতে হবে, এরকম একটি কনসেপ্ট এলো। তার মানে সময়ের ব্যাপারটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করলো। এবার কথা হচ্ছে, এই যে যেই পয়সাটি তুমি নিলে তোমার বন্ধু কাছে, মূল পয়সা বা যে অ্যামাউন্টটি তুমি নিয়েছো তাকে প্রিন্সিপাল বলা হয়। এই অ্যামাউন্টটিকে গণিতের ভাষায় তুমি কি বলতে পারো, 50 টাকা নিয়েছি, 50 টাকা নিয়েছি, বা কোনো অঙ্কে দেখে তুমি 100 টাকা নিয়েছি, তাকে এখানকার নাম দিতে হবে, গণিতের একটি ভাষা দিতে হবে। তো এই 50 বা এই মূলধন বা এই যে অরিজিনাল টাকা যেটি তুমি ধার নিয়েছো বা যেটি তুমি ধার দেবে কাউকে, সেই তাকে আমি মূলধন বা আসল বলে থাকবো। আসল, মূলধন বা আসল বলে থাকবো, আসল, ঠিক আছে, যাকে আমরা পি দ্বারা ডিনোট করে থাকি। পি মানে প্রিন্সিপাল, ঠিক আছে। এবার কথা হচ্ছে, দেখো, এটি যেটি পেলাম সেটি কিন্তু আসল, এটিকে আসল প্লাস কিছু এক্সট্রা, এই যে এক্সট্রা দিতে হলো তোমাকে, এই যে এক্সট্রা পয়সা দিতে হলো তোমাকে, সেই পয়সাটাকে বলা হয় সুদ।
সেই পয়সাটাকে বলা হয়, এই এক্সট্রা যে পয়সাটা দিলে সেটাকে বলা হয় সুদ। এবং সুদ এবং আসল এই দুটিকে একসঙ্গে মিলে বলা হয় সুদ আসল। সুদ আসল, সুদ আসল। এই 60 টাকা এখন আমাদের সুদ আসল। এখন যদি তোমাকে এই কথাই বলা হয় তাহলে 50 এখন কি? 50 এখন আমাদের যে গাণিতিক বিবৃতি, মানে তুমি তোমার বন্ধুর কাছে 50 টাকা নিয়েছো এবং তাকে 60 টাকা দিয়েছো, ঠিক আছে? টাইমের কথা এখন ভুলে গেলাম, তুমি তোমার বন্ধুর কাছে 50 টাকা ধার নিয়েছিলে এবং তুমি তাকে 60 টাকা ফেরত দিয়েছো। সেটা যদি গাণিতিকভাবে বিবৃতি দিতে হয় বা বলতে হয় তাহলে আমরা বলবো যে আসল হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বা আসল হচ্ছে 50 টাকা। এবার সুদ, আমি সুদ বাবদ আসলের থেকে কিছু পয়সা বেশি দিলাম, সেটা হচ্ছে 10। সেই এক্সট্রা পয়সাটি যেটি আমি আসলের থেকে বেশি দিলাম সেই পয়সাটিকে বলবো আমরা সুদ। এবং সুদ এবং আসল দুটি অ্যাড করে যে টোটাল পয়সাটি হবে তাকে বলবো আমরা সুদ আসল। এই কনসেপ্টটি ক্লিয়ার হলো। এবার আসছে সময়ের ব্যাপার। এবার সময় ব্যাপারটি কেন এলো, আমি কথাটি আবার বলছি, সময় ব্যাপারটি কেন এলো তুমি লক্ষ্য করলে দেখলে যে এই বিষয়গুলি কিন্তু প্রবলেম হচ্ছে। এই যে 1 মাস বা 2 মাস বা 3 মাসের ব্যবধান যদি না বলে দেয় তাহলে একটা কনফিউশন আসছে যে তুমি তোমার বন্ধুকে কবে টাকাটা ফেরত দেবে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কত বছর ফেরত দেবে, তাহলে তুমি 10 টাকায় কি থাকবে? এবার কি হলো, এবার ব্যাপারটি হলো সেই যে গণ্ডি বেঁধে দিল, একটি গণ্ডি বেঁধে দিল যে এই গণ্ডির মধ্যেই তোমাকে ফেরত দিতে হবে, যদি তার বেশি হয় তাহলে 10 টাকা করে বাড়বে বা কিছু একটি কন্ডিশন অ্যাপ্লাই করলো। এই যে গণ্ডি, সেই গণ্ডিটাকে বলা হয় সময়। এই যে গণ্ডি সেটি হলো সময়, যাকে আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করি। আর আসলকে পি বলেছি, সুদকে আমরা আই, ক্যাপিটাল আই, ইন্টারেস্ট দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আর এই সময়কে আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করি, টি মানে টাইম, ঠিক আছে? টাইমের ব্যাপারে আরও ডিটেলসে যাবো। এবার কথা হচ্ছে, দেখো এই বিষয়টি করতে গিয়ে তোমার বন্ধু একটি জিনিস ফিল করলো, বা তুমি যদি কোনো ব্যাংক থেকে ধার নিতে যাও বা তুমি, ঠিক আছে, তোমার বন্ধু এখন এই করতে করতে এখন তার মধ্যে একটি ইন্টারেস্ট জন্মালো, আমি কোনো সংস্থা খুলবো যেখানে আমি ভালোভাবে তো আমি লোনের পয়সা পাচ্ছি, আমি লোন দিয়ে কাউকে 50 টাকা দিয়ে 60 টাকা নিতে পারছি, তাহলে আমি একটা এমন সংস্থা খুলবো যেখানে আমি কাউকে পয়সা দেবো এবং সেখান থেকে বেশি পয়সা নেব, অর্থাৎ আমি লোন দেবো কাউকে এবং সেখান থেকে বেশি পয়সা মুনাফা নেব। সে করতে করতে সে বিভিন্ন জনকে 50 টাকা দিচ্ছিল, এবং ধরো তোমার পাড়াতে তোমাকে 50 টাকায় 60 টাকা চেয়েছে, তোমার আরেকটি বন্ধুকে 50 টাকায় 70 টাকা চেয়েছে, তার হিসাবে দেখে, তার কন্ডিশন দেখে তার কাছ থেকে 50 টাকায় 70 টাকা চেয়েছে। আরেক বন্ধুকে 50 টাকায় 60 টাকা চেয়েছে, 55 টাকা চেয়েছে। তো 3টি বন্ধুকে সে কি করেছে, কোনো একটি বন্ধুকে সে 50 টাকায় চেয়েছে 55 টাকা, আরেকটি বন্ধুকে 50 টাকায় চেয়েছে 60 টাকা, এটা তুমি, আরেকটা বন্ধুকে 50 টাকায় 70 টাকা চেয়েছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সে 5 টাকা সুদ চাইছে, দ্বিতীয় ফ্রেন্ডের কাছে সে 10 টাকা সুদ চাইছে, তৃতীয় ফ্রেন্ডের কাছে সে 20 টাকা সুদে কিন্তু পয়সাগুলি দিচ্ছে। এবার প্রবলেম হচ্ছে কি, সে যখন একটি সংস্থা খুলেছে এবং তুমি ভিন্নজনকে ভিন্নভাবে পয়সা চাইছে, তখন তাদের মধ্যে কথোপকথন হওয়ার পরে দেখলো, এ বললো, আরে তোকে 10 টাকায় 50 টাকা ধার নিয়েছে, 10 টাকায় তোকে সুদ নিয়েছে, আমাকে তো 20 টাকা নিয়েছে। এ বললো আমাকে তো 5 টাকা নিয়েছে। তাহলে তার সংস্থার প্রতি একটা অ্যালিগেশন লেগে যাচ্ছে যে সেই ব্যক্তিটি ভিন্ন জায়গায় ভিন্ন রকম নিচ্ছে। অর্থাৎ একটি ব্যাংকে, এবার আমরা ব্যাংকের কথায় আসি। একটি ব্যাংকে তুমি যদি যাও, তুমি লক্ষ্য করবে এই ব্যাংক কিন্তু দেখে না যে তুমি বড় লোক না তুমি গরিব লোক। ব্যাংক বলে দেয় যে এই ব্যাংকে তুমি যদি 1 লাখ টাকা রাখো বা 100 টাকা রাখো বা 5 লাখ টাকা রাখো বা 5 কোটি টাকা রাখো, যাই রাখো না কেন, সে 1 বছরের জন্য বার্ষিক একটি রেটে ইন্টারেস্ট দেবে। রেটে মানে একটি পার্সেন্টেজে। এই যে পার্সেন্টেজ, একটি পার্সেন্টেজে ইন্টারেস্ট দেবে। আমরা পার্সেন্টেজ কিন্তু পড়েছি। অর্থাৎ পার্সেন্টেজ বলতে যদি বলা হয় যে এই ব্যাংকটি আমরা সব সময়কে বছরের সঙ্গে আমরা কম্পেয়ার করবো। আমরা এই সুদ কষাতে আমরা সময়কে সবসময় বছরের সঙ্গে আমরা কিন্তু কম্পেয়ার করবো। আমরা যদি কোনো কোশ্চেন আমাকে মাসে বলে দেওয়া থাকে, ধরো আমাকে রেট অফ ইন্টারেস্ট সবসময় আমাকে বছরে বলে দেওয়া থাকবে, কিন্তু কোনো ক্ষেত্রে যদি মেনশন করা থাকে যদি মাসে, তাহলে আমি কিন্তু সময় যদি মাসে আমাকে মেনশন করা থাকে, রেটও কিন্তু আমাকে মাসে মেনশন করা থাকে, তাহলে আমি সময়কেও কিন্তু মাসে নিয়ে যাব, অর্থাৎ কত সময়ের জন্য সেটি কিন্তু মাসে নিয়ে যাব। ঠিক আছে, আমরা পরে আসছি বিষয়টি। আমরা বুঝি যে এখন এই ব্যাংক কিন্তু একটি পার্সেন্টেজকে ফিক্স করে দেয়। অর্থাৎ তুমি যদি 5% ফিক্স করে দেয়, অর্থাৎ তুমি 5 লাখ টাকা রাখো, 5 লাখ টাকা যদি রেখে থাকো, তারও 5% হারে তুমি সুদ পাবে 1 বছরে। 5%
1 ইয়ারে মানে 1 বছরে 1 ইয়ার অর্থাৎ বার্ষিক 5%, বার্ষিক 5%, অর্থাৎ 1 বছরে 5%, মানে 1 বছর তুমি যদি টাকা রাখো তাহলে তুমি তার 5% ইন্টারেস্ট পাবে, ইন্টারেস্ট মানে সুদ পাবে, মানে এক্সট্রা পাবে। অর্থাৎ 5 লাখের আমরা ভালো করে জানি 5% মানে ইন্টু 5%, এত টাকার 5% এর মানে গণিত চিহ্ন 5 লাখের 5% মানে 5 লাখ ইন্টু 5/100 এই টাকাটি। এবার আমি দুটি শূন্য কেটে দিই তাহলে পড়ে থাকছে কত, 5 5 25,000 টাকা, 25,000 টাকা। এবার এই 25,000 টাকা কি পাচ্ছি আমি, ইন্টারেস্ট অ্যাজ এ সুদ পাচ্ছি, সুদ হিসাবে পাচ্ছি। আমার আসল টাকা কত ছিল, আসল টাকা ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকা। তাহলে ব্যাংক যখন আমাকে 1 বছর পর ব্যাংক আমাকে 5 লাখ প্লাস 25,000 মানে 5,25,000 টাকা কিন্তু আমাকে দেবে 1 বছর পর। ব্যাংক আমাকে বললো যে তুমি যেই লোক হও না কেন, এর মতন কোনো রকম এর মতন কাউরির কাছে 5 টাকা, কাউরির কাছে 10 টাকা, কাউরির কাছে 20 টাকা এরকম সুদ নয়। যেই মানুষই আসছে না কেন, সে 5 লাখ রাখুক, 50 লাখ রাখুক, 5-20 টাকা রাখুক, সে 1 বছরের জন্য 5% রেটে দেবে। ঠিক আছে, এবার অনেক ব্যাংকের ক্ষেত্রে অ্যামাউন্টের উপর বিভিন্ন ডিফারেন্স থাকে। ঠিক আছে, যাই হোক, আমি বলছি যে সে ফিক্স করে দিয়েছে যে 5% হারে 1 বছরে যে কোনো তুমি পয়সা রাখো তার ইন্টারেস্ট কিন্তু দেবে। এইবার ইন্টারেস্ট মানে সুদ। এবার 5 লাখ টাকার 5% সুদ হচ্ছে 25,000 টাকা। তাহলে সুদ আসলে আমি পাবো, সুদ আসল প্লাস সুদ আমি যখন ব্যাংক থেকে 1 বছর পর 5,25,000 টাকা পাবো, আমি পাবো 5,25,000 টাকা। এবার আমি আবার ভাবলাম যে পরের বছর আমি সেম রেটে আমি আরেক বছর রাখবো, মানে 2 বছর রাখবো। এই রেটে যদি 2 বছর রাখি তাহলে আবার কি হবে, আরেক বছর 1 বছরে 25,000 পেলো, আরেক বছরে আরও 25,000 টাকা পাবে, তারপরের বছর আরও 25,000 টাকা পাবে, তারপরের বছর আরও 25,000 টাকা পাবে। তার অর্থ রেট অফ ইন্টারেস্ট এই যে 25,000 টাকাটা পেলাম সেটি 1 বছরের জন্য 25,000 টাকা, সেটি 1 বছরের জন্য 25,000 টাকা। যদি 2 বছর হয় তাহলে 25,000 ইন্টু 2, দেখো এটি ইন্টু 2 করলেই যদি 2 বছরের জন্য হয়, 3 বছরের জন্য ইন্টু 3, 4 বছরের জন্য যদি ইন্টু 4 করে দিই, 4 বছরের জন্য ইন্টু 4, বা 5 বছরের জন্য ইন্টু 5। আমি ধরে নিচ্ছি যে এই 5 লাখ টাকা 5% হারে 5 বছর ধরে যদি থাকে তাহলে সে কত পাবে, 25 করে প্রথম বছরে 25,000 টাকা ইন্টারেস্ট পেলো, দ্বিতীয় বছরে আবার 25,000 টাকা ইন্টারেস্ট পেলো, তৃতীয় বছরে আবার 25,000 টাকা ইন্টারেস্ট পেলো, 4 বছরে আবার এই 25,000 টাকা, তারপরে আবার 25,000 টাকা, অর্থাৎ এতগুলি টাকা ইন্টারেস্ট পেলো। কি করলাম আমরা, 25,000 ইন্টু 5, 25,000 ইন্টু 5, আমরা একই জিনিস বারবার যোগ করছি, তার থেকে অর্থ আমি 25,000 টাকা 5 বার গুণ করি, অর্থাৎ ইন্টারেস্টের সঙ্গে 5 গুণ হলো। তাহলে কি পেলাম আমরা, এই যে জায়গাটি আমরা লক্ষ্য করে দেখি আমরা কি পাচ্ছি, একটু ভেবে চিন্তে দেখি। আমরা কি করলাম, ফার্স্ট আবার রিপিট করছি, এখন তুমি তোমার টাকা নিয়ে ব্যাংকে জমা করতে গেছো কোনো একটি ব্যাংকে। এবার সে ব্যাংকে তুমি যে পয়সাটি যাকে রাখতে দেবে সেই অ্যামাউন্টটিকে কি বলবে, তুমি বলবে আসল বা মূলধন। তুমি যে অর্থটি, যে প্রিন্সিপাল অ্যামাউন্টটি, যে অর্থটি তুমি ব্যাংকে রাখবে সেই অ্যামাউন্টটাকে কি বলবো আমরা, আসল, যেটি আমরা নোট করেছি। এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে 5 লাখ হচ্ছে আমার আসল, এখানে আমার 5 লাখ টাকা। এবার সেকেন্ড কোশ্চেন কি, এই ব্যাংক আমাকে বলেছে 5% বার্ষিক সুদ দেবে, 5% বার্ষিক সুদ, অর্থাৎ বার্ষিক সুদের হার যাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটি হচ্ছে আমার 5%। ঠিক আছে, তার সাথে সাথে কি বললো, 5 বছরে, 5 বছর। তাহলে এই যে বিষয়টি আমরা দেখতে পেলাম যে বছর মানে টি। এবার যদি এটি যদি লক্ষ্য করি তাহলে আমরা কি পেলাম, এই 5 বছরে এর সুদ কত হবে, 5 বছরের সুদ যদি বের করি, আমরা এই ফর্মুলাতে বের করলাম, বাকি অংশটি যদি আমি মুছে দিই, তাহলে এখান থেকে আসবে 25,000 ইন্টু 5, 25 5 125, 1,25,000 টাকা, এটি হবে অ্যান্সার। এটি যদি মুছে দিই তাহলে কি হলো, দেখো
প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু রেট অফ ইন্টারেস্ট 5% বলেছি বলে 5/100 করেছি, ইনটু কত বছর রেখেছিস তার গুণফল হচ্ছে 1,25,000। এখন ইন্টারেস্ট পাচ্ছি, ইন্টারেস্ট এটি আমি সুদ পাচ্ছি, সুদের সঙ্গে আসল যোগ করলে সুদ আসল পাবো, ঠিক আছে, কিন্তু এখন এর ইন্টারেস্ট পাচ্ছে 1,25,000 টাকা। কীভাবে বের করলাম? আসল গণিত রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক সুদের হার গণিত বছর বা সময়, গণিত সময় বাই 100, এই পদ্ধতিতে বের করলাম আমরা। এই যে পদ্ধতি বের করলাম এটি হচ্ছে কিন্তু সুদ কষার অ্যাকচুয়ালি সুদ নির্ণয়ের ফর্মুলা, মূল ফর্মুলা। কিভাবে এলাম মাথায় রাখবো, সুদের হার যদি আমি এখানে 5 লিখবো, মানে 5%, মানে আমি অলরেডি 100 করে নিয়েছি, তুমি এই 100 না লিখলে এখানে আমার পার্সেন্টেজ নিতে হতো, বা এখানে যখন তুমি বার্ষিক হারকে 5 লিখবে বাই 100, মানে এই 100টা এসেছে কিন্তু এই পার্সেন্টেজকে তোলার জন্য, মাথায় রাখবো এই পার্সেন্টেজকে তোলার জন্য 100 এসছে। তাহলে আমরা বিষয়টিকে ভালো করে আরেকবার বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কি আমরা যে অ্যামাউন্টটি রাখলাম, যে প্রিন্সিপাল অ্যামাউন্টটি রেখেছি সেটি হচ্ছে আসল, সে তার উপরে ব্যাংক আমাকে একটি রেটে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে বার্ষিক সুদের হারে, মানে এক বছরে 5% সুদের কথার অর্থ হচ্ছে 100 টাকায় বার্ষিক 5% কথা 100 টাকায় 5 টাকা, এক বছর রাখলে বার্ষিক 5% কথার অর্থ এই নয় যে 100 টাকা রাখলাম তার 5% সুদ দিয়ে দেবে একদিনে, এরকম না। একদিনে নয়, দুদিনে নয়, 5 দিনে নয়, এক বছর বার্ষিক 5% ইন্টারেস্ট কথার অর্থ হচ্ছে এক বছর তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, এক বছর পর তুমি 5 টাকা ইন্টারেস্ট পাবে এবং সুদ আসলে 100 + 5, 105 টাকা তোমার হাতে আসবে। ক্লিয়ার? আবার বলি, 5% ইন্টারেস্ট বার্ষিক সুদের হার কথার অর্থ হচ্ছে 5% বার্ষিক সুদের হার কথার অর্থ হচ্ছে 100 টাকা তুমি যদি সেই ব্যাংকে রাখো, এক বছর পর 100 টাকার 5 টাকা সুদ পাবে এবং তোমার সুদ হাসল নিয়ে সব কিছু তুমি ব্যাংক তোমাকে 105 টাকা ফেরত দেবে। এটি হচ্ছে গেল। এবার যদি তুমি 5 বছর রাখো, 5 টাকা করে 5 × 5 মানে 5 × 5 = 25, 5 × 5 = 25, মানে 125 টাকা। 5 বছর যদি 100 টাকা রাখো তাহলে 5% হারে 5 বছর পর 125 টাকা তুমি ফেরত পাবে, মানে × 5। এক বছরের জন্য 5% হয়, তাহলে আমরা 2 বছরের জন্য 5% × 5, ঠিক আছে, মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা এই যে পদ্ধতি সিম্পল, আমরা কত পার্সেন্ট প্রথমে দেখলাম পার্সেন্টেজ, আমরা 5 লাখের 5%, তাহলে 5 লাখ × 5%, 5% মিন 5/100। কত সময়ের জন্য? এক বছরের জন্য এটি যদি হয় 5 বছরের জন্য × 5, এক বছরের জন্য এটি হয় 5 বছরের জন্য × 5, 2 বছরের জন্য হলে × 2 হতো, 3 বছরের জন্য 3 × 3 হতো। অর্থাৎ আমরা পেলাম একটি ফর্মুলা যে আসল গণিত বার্ষিক সুদের হার গণিত সময় বাই 100 হচ্ছে সুদ নির্ণয়, অর্থাৎ সুদের ফর্মুলা। ইন্টারেস্ট বের করবো আমরা এই ফর্মুলার থ্রুতে। এবার ইন্টারেস্ট বের করার পর আমাকে যদি বলে সুদ আসল বের করো, তাহলে আসল প্লাস সুদ, আসল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা প্লাস যে সুদ বেরোলো সেটি যদি অ্যাড করি তাহলে যে অ্যামাউন্টটি পাবো সেটি হচ্ছে আমার সুদ আসল অ্যামাউন্ট। আশা করছি এই এতদূর পর্যন্ত কোনো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কিছু সংজ্ঞাটা ভালো করে বোঝার চেষ্টা করি বা সংজ্ঞা বুঝি, এবং তার সাথে সাথে আমরা এই ভিডিওতে আরও সংজ্ঞা বুঝবো। তার সাথে সাথে আমরা কি বুঝবো, আমরা এই যে আসল P/R/T এবং I এদের মধ্যে যে রিলেশন সেটিও কিন্তু বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকে ভিডিও। এবার আমরা কিছু ডেফিনেশন বা এই কিছু সংজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করা খুব দরকার। এগুলো আমাদের কিন্তু বিভিন্ন শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু আমাদের আসে। দেখো আমাকে বলছে উত্তরবর্ণ বা ক্রেডিটর, কি বলছে, যে ব্যক্তি বা সংস্থা ঋণ দান করে, যে ব্যক্তি বা সংস্থা ঋণ দান করে, অর্থাৎ তুমি যদি কোনো কাছ থেকে, তুমি যদি ব্যাংক থেকে লোন নাও বা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নাও, মানে তুমি ঋণ নাও, তাহলে সেই ব্যক্তিটিকে বলা হবে, মানে যে ব্যক্তিটি তোমাকে ঋণ দান করে, যে তোমাকে দান করছে, যে পয়সা তোমাকে দিচ্ছে, সেই ব্যক্তিকে বলা হয় উত্তমন্য বা পাওনাদার বা ঋণদার, ঠিক আছে। একে আমরা ইংরেজিতে ক্রেডিটর বলে থাকি। আবার যে ব্যক্তি বা সংস্থা ঋণ গ্রহণ করে, অর্থাৎ আমি যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকি বা ধার নিয়ে থাকি, তাহলে আমাকে কি বলবে, অধমর্ণ বা দেনাদার বা ঋণ গ্রহীতা। আমি ঋণ নিচ্ছি কারোর কাছ থেকে, ধরলাম আমি ব্যাংক থেকে আমি 50,000 টাকা লোন নিতে যাচ্ছি, তাহলে ব্যাংক কী হবে, ব্যাংক হবে, আমি যদি লোন নিই তাহলে ব্যাংক হবে উত্তমর্ণ আর আমি হচ্ছি অধমর্ণ, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো, সংজ্ঞাটি ক্লিয়ার হলো।
এই সংখ্যাগুলি কিন্তু আমাদের বিভিন্ন শর্ট কোশ্চেনে আসে। এবার প্রিন্সিপাল, আমি কি বলেছি, যে পরিমাণ অর্থ ধার নেওয়া হবে, ধারের ক্ষেত্রে কারণ আমি যদি যে পরিমাণ অর্থ ব্যাংকে জমা করব বা আমি ফিক্সড ডিপোজিটে পয়সাটি রাখবো, যে পরিমাণ অর্থ আমি দেবো কাউকে বা নেবো কাউরির কাছ থেকে, সেই নির্দিষ্ট পরিমাণ অর্থকে আমরা আসল বলবো, যাকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, পি দ্বারা ডিনোট করে থাকি, ক্যাপিটাল পি দ্বারা। সময়, যে সময়ের জন্য অর্থ ধার নেওয়া হয়, আমি যে বললাম যে সময়, টাইম লিমিট, যে সময়ের জন্য হয়তো 1 বছর 2 বছর 3 বছরের জন্য তুমি কাউরির কাছ থেকে পয়সা নিলে বা ব্যাংকে তুমি 2 বছর বা 3 বছর 4 বছরের জন্য পয়সা রাখলে, সেই সময়টিকে বলা হয় আমরা সময় বা মেয়াদকাল, যাকে আমরা স্মল টি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, স্মল টি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। মাথায় রাখবো, আমরা সব ক্ষেত্রে আমরা বছরের সঙ্গে আমরা বার্ষিক সুদের যখন আমাকে বলবে তখন আমরা বছরের সঙ্গে কল্পনা করবো, আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সময়ের সঙ্গে ইন্টারেস্টের খুব যোগ আছে, ইন্টারেস্ট মানে সুদের হারের সঙ্গে খুব যোগ আছে, কারণ এই ইন্টারেস্টের হারও মাসে বলছে না বছরে খুব বলছে, তার সময় মানে আমাকে ইউনিট ঠিক রাখতে হবে। অর্থাৎ আমি যখন কোশ্চেনের অ্যান্সার করব, আমাকে যদি বার্ষিক সুদের হার বলে, সেক্ষেত্রে আমি সময়ও কিন্তু বার্ষিক বা বছরে নিয়ে যাব। কোশ্চেন করতে করতে সেগুলো ক্লিয়ার হবে, কিন্তু বোঝাবার চেষ্টা করছি যে যদি রেট অফ ইন্টারেস্ট যদি মাসে হয়, তাহলে আমি সময়কেও মাসের থ্রুতে বিচার করব এবং ইন্টারেস্ট আমরা মাসের থ্রুতে পাবো। আর যদি রেট অফ ইন্টারেস্ট যদি বছরের থ্রুতে আমাকে রিপ্রেজেন্ট করে, বছরের বা বার্ষিক হিসাবে রিপ্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা সময়কেও বছরের হিসাবে নেব এবং বছরের রেসপেক্টে আমরা সুদ কিন্তু নির্ণয় করব। এবার ইন্টারেস্ট বা সুদ কি, ঋণ পরিশোধের সময় যখন আমরা ঋণ পরিশোধ করব মানে ধার যখন মেটাবো, তখন আসলের সঙ্গে যে অতিরিক্ত অর্থ অর্ধমর্ণকে পরিশোধ করতে হয়। অর্থাৎ আমরা যেমন 50 টাকা ধার নিয়ে আমরা 60 টাকা দিচ্ছিলাম, অর্থাৎ প্লাস 10 টাকা এক্সট্রা দিচ্ছিলাম, এই যে এক্সট্রা পয়সাটি, এই পয়সাটিকে বলবে আমরা ইন্টারেস্ট বা সুদ। সুদের হার কি, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট যেটা বললাম আমি, যে নিয়ম দ্বারা কোনো নির্দিষ্ট পরিমাণ আসলের কোনো নির্দিষ্ট মেয়াদকালে সুদ নির্ণয় করা হয়। অর্থাৎ আমি বলছিলাম যে তোমার বন্ধু যদি এরকম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও, একটি ব্যাংকের পক্ষে সেটি পসিবল নয় বিভিন্ন জনের জন্য বিভিন্ন রেটকে ফিক্স করা, কাকে কীরকমভাবে রেটে দেবে বা একটি নির্দিষ্ট অ্যামাউন্টও ফিক্স করা পসিবল না। ব্যাংক যদি বলে যে তুমি 1000 টাকা সুদ দাও, আরেকজনকে বললো তুমিও 1000 টাকা সুদ দাও, দেখলে তুমি কিন্তু 1 লাখ টাকা ব্যাংকে রেখেছো, তুমি 1 লাখ টাকায় 1000 সুদ দিচ্ছ, কেউ 1 কোটি টাকা হয়েছে সেও 1 লাখ টাকায় 1000 টাকা সুদ দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনেকটি প্রবলেম সৃষ্টি হয়। কিন্তু রেট অফ ইন্টারেস্ট যদি ফিক্স করে দেওয়া হয়, অর্থাৎ আমাকে বলে দিল যে 5% হারে তোমাকে রেট সুদ দিতে হবে, বার্ষিক 5% হারে, মানে 1 বছরে 5% যদি আমাকে ফিক্স করে দেওয়া হয়, তাহলে আমি জানি সে 1 লাখ দিক, কোনো ব্যক্তি 1 লাখ টাকা লোন দিক বা 1 কোটি টাকা লোন দিক, তার প্রত্যেকের সেই অ্যামাউন্টের উপর 5% হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট রেশিওতে কিন্তু ডিস্ট্রিবিউট হবে বা প্রত্যেকের জন্য একটি সমান হিসাবে কিন্তু কাজ হবে। তো আমরা রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, আর পার্সেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, স্মল আর। আর সুদকে আমরা ক্যাপিটাল আই দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। আর সুদাসল কি বললাম, সুদাসল হচ্ছে সুদ এবং আসল, অর্থাৎ পি প্লাস আই, এই দুটি মিলে কিন্তু হচ্ছে সুদ আসল, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং যে সুদ। অর্থাৎ আমরা এখান থেকে আমরা একটি জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে সুদ মানে ইন্টারেস্ট বা সুদ আই সব সময় পি আর টি বাই 100 হবে। কিভাবে আমরা একটু আগে সেটি বুঝলাম। এবার তাহলে সুদ, এটি হচ্ছে সুদ সমান আমরা পেলাম সুদ সমান আসল, আমরা পেলাম আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100 কিন্তু পেলাম। এবার সুদ আসল যদি বলতো, সুদ আসল কথার অর্থ হচ্ছে পি প্লাস আই। এবার পি মানে কি, পি তো পি থাকলো, আই কি, আই এখন পি আর টি বাই 100। আমরা যদি এখান থেকে এক পি কমন নিয়ে নিই, তাহলে পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর টি বাই 100। তাহলে আমরা খুব ইজিলি, এই যদি আমার কাছে এই কয়েকটি বিষয় জানা থাকে, তাহলে আমরা সুদ এবং সুদ আসল সবগুলি বের করতে পারবো। আমরা এখন এই পি আর টি এবং আই, এই 4টি বিষয়ের উপর ফোকাস করব। 4টি বিষয়, আমরা যদি এই 4টির মধ্যে 3টি বিষয় জানা থাকে, তাহলে আমি অপর আরেকটি বিষয় কিন্তু খুব ইজিলি বের করতে পারবো এই ফর্মুলা দ্বারা। আর এই যে ফর্মুলাটিকে, এইটিকে বলা হয় আমাকে এই ফর্মুলাটিকে বলা হয় সরল সুদ কষা সংক্রান্ত মূল
সূত্র। আমরা এই যে ফর্মুলাটি শিখলাম এই ফর্মুলাটিকে বলবো আমরা এই সুদ কষা সংক্রান্ত মূল সূত্র। মাথায় রাখবো আর আমরা এই ফর্মুলাকে অনেকে আই ইজ ইকুয়াল টু PRTও লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু PRT। সেক্ষেত্রে মাথায় রাখবো আর কিন্তু পার্সেন্টেজে আসবে, অর্থাৎ আর আমরা এই যে R/100 লিখেছি সেটার অর্থ হচ্ছে এই আরের যে পার্সেন্টেজকে আমাকে 100/100 দিয়ে পার্সেন্টেজ আমরা তুলেছি, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ ধরো আমরা এক্ষুনি একটি এক্সাম্পল দিয়ে বলছিলাম যে 5 লাখ টাকার 5% হারে 5 বছরের সুদ। তাহলে আমরা এই ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু আমরা P/R/T ভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এখানে এখানে 5%, ঠিক আছে, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমরা কী করছি, এই R কে আমরা 5 ধরছি এবং পার্সেন্টেজে তোলার জন্য আমরা 100 ধরে নিচ্ছি। অর্থাৎ এই নেক্সট লাইনে আমরা পার্সেন্টেজে তোলার জন্য আমরা কী করছি, 5 লাখ × 5/100 করছি পার্সেন্টেজকে তোলার জন্য। অর্থাৎ এবার ফর্মুলাটি এসে দাঁড়ালো PRT/100। এইভাবে আমি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই কনফিউশনে আসবো না, কোথায় পার্সেন্টেজ হবে বা কোথায় কী হবে এই ডাউটে কিন্তু আসবো না। আমরা আর এখানে যদি আমরা 100 ধরে নিই, এই ফর্মুলাকে যদি আমরা কনসিডার করি তাহলে আর এর জায়গায় শুধু আমরা মান বসাবো, পার্সেন্টেজকে বসাবো না। আর এর যে ভ্যালু অর্থাৎ 5% বললে আমরা শুধুমাত্র 5কে কনসিডার করব, ঠিক আছে, বা 10% বললে আমরা শুধু 10কে কনসিডার করব আর এর জায়গায়, ঠিক আছে, কথাটা মাথায় থাকবে। এবার আমরা কোশ্চেনের মাধ্যমে আমরা সর্বপ্রথমে কিছু কোশ্চেন তুলে আমাকে এই যে ফর্মুলা এরকে জাস্টিফাই করি, কি বোঝার চেষ্টা করি এই ফর্মুলা কীভাবে উপকৃত হয়, আমরা উপকৃত হব এই ফর্মুলাটি জানলে বা মুখস্থ করলে, বা এই ফর্মুলাটি ধারণা ক্লিয়ার থাকলে আমরা কোন কোন বিষয়ে উপকৃত হব সেটি বোঝার চেষ্টা করি আমরা প্রথমে। তারপরে আমরা এই PIT এবং আর এর মধ্যে যে রিলেশন সেটি বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। খুব সুন্দর একটি কোশ্চেন দিয়েছে আমাকে, বার্ষিক 5% সরল সুদের হারে। বার্ষিক কথার অর্থ হচ্ছে 1 বছরে। বার্ষিক কথার অর্থ হচ্ছে 1 বছর। আমি আবার যেটি বলছি যে বার্ষিক 5% কথার অর্থ হচ্ছে 100 টাকা তুমি যদি ব্যাংকে রাখো 1 বছর পর 5 টাকা সুদ দেবে। তাহলে বার্ষিক 5% কথার অর্থ হচ্ছে 1 বছরে 5% সুদ দেবে সরল সুদের হারে। 10,000 টাকার 4 বছরের সুদ কত বলেছে। তাহলে আমরা সর্বপ্রথমে আমরা প্রশ্নানুযায়ী কি বলছে, সুদ আমার আসল টাকা মূল এত টাকা রাখা আছে তাহলে আসল আমরা প্রথমে আসল বা P ইজ ইকুয়াল টু আমরা 10,000 কিন্তু দেখতে পাচ্ছি। এবার কি আসছে, এবার আমরা পাচ্ছি সময় কি পাচ্ছি, সময় মানে T 4 বছরের আমাকে বলেছে, 4 বছর আমাকে বলা হয়েছে। আর দেখো এখানে বছরও বলা আছে, এখানে বার্ষিকও বলা আছে, তাহলে কোনো ডাউট নেই, আমার কোনো প্রবলেম নেই। তাহলে এবার রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আমাকে বলে দিয়েছে আর সেটি বলা হয়েছে 5% বলা আছে। তাহলে সুদ আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, I ইজ ইকুয়াল টু PRT/100 এই ফর্মুলাটি আমরা জানি। তাহলে সুদ এটি I হচ্ছে সুদ, তাহলে আমাকে বের করতে হবে। তাহলে সুদ হচ্ছে I ইজ ইকুয়াল টু P মানে কি, P এখানে 10,000 ইন্টু সময় এখানে বা আর এখানে কি R ইজ ইকুয়াল টু 5। আর আমি কি এখানে 5% লিখবো না, 5 লিখলো, কারণ 5% হওয়ার জন্য নিচে কিন্তু একটা 100 চলে এসছে অলরেডি, এবং 5 ইন্টু T হচ্ছে 4। আমরা যদি 0 কেটে দিই তাহলে কি পাচ্ছি, 5 × 4 = 20, 2,000 টাকা। তাহলে আমি 4 বছরে আমরা লিখতে পারবো অতএব 4 বছরের সুদ হবে 2,000 টাকা। এটি হচ্ছে এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার। আমরা এরকম কোশ্চেনের সর্বপ্রথমে দেখে নেব আমাদের 4টি জিনিসের কিন্তু ব্যাপার দরকার আছে। আমাদের এই 4টি জিনিসের উপর কাজ হবে। এই 4টি জিনিসের মধ্যে আমি কী অংশ পাচ্ছি এই কোশ্চেনের মধ্যে বা কী অংশ বলে দেওয়া আছে সেটি সর্বপ্রথমে খোঁজার চেষ্টা করব। আমরা দেখলাম আমাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল অর্থ বা মূলধনটি আমাকে বলে দিয়েছে 10,000 টাকা। তার সাথে সাথে আমাকে বলেছে বার্ষিক সুদের পরিমাণ 5%, আর তার সাথে সাথে 4 বছরে বের করতে হবে সেটিও বলেছে, আমাকে সুদ নির্ণয় করতে বলেছে। মাথায় রাখবো এই কোশ্চেনগুলিতে আমাকে 4টির মধ্যে 3টি বলা দেওয়া থাকবে এবং 1টি আমাকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাকে খুব সুন্দরভাবে ইজিলি ইউজ করলাম, I ইজ ইকুয়াল টু PRT/100, এবং প্রত্যেকটি অংশে দেখো প্রিন্সিপাল 10,000 বসিয়ে দিয়েছি, আর মানে রেট অফ ইন্টারেস্ট 5 বসিয়ে দিয়েছি, ইন্টু 4/100 লিখে রেখেছি, এবং আমরা ক্যালকুলেশন করে আমরা এর অ্যান্সার পেলাম 2,000 টাকা, মানে 2,000 টাকা। আমরা নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। খুব সুন্দর আরেকটি কোশ্চেন আমাকে বলেছে 5.4% সরল সুদের হারে 2,000 টাকার 1 বছরের সুদ কত। আমাকে 5.4 সরল সুদে বলেছে 2,000 টাকা। তাহলে আসল কি, আসল
বা পি ইজ ইকুয়াল টু 2000 টাকা। আমার তারপরে কি আমাকে সময় কত, সময় 1 বছর, সময় মানে টি ইজ ইকুয়াল টু 1 বছর। তারপরে কি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত, আর কত 5.4%। আমাকে কী বের করতে হবে, সুদ বের করতে বলেছে, আমাকে সুদ বের করতে হবে। সুদ আমি কিন্তু জানি না। আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু PRT/100, আমরা কিন্তু এটি সূত্রের মতন করে জানি। অর্থাৎ ইন্টারেস্ট মানে আয় বের করতে চাই, পি আমি জানি, পি হচ্ছে 2000, আর আমরা জানি আর 5.4, এখানে 5.4 ইন্টু টি আমরা জানি 1/100। আমরা এই দশমিকের তোলার জন্য একটি 10 কিন্তু নিচে নেব। আমরা শুধু 0 0 3টি 0 কেটে গেল। তাহলে আমরা এটি যদি আমরা গুণ করি, তাহলে আমরা গুণ করলে করি তাহলে কত পাচ্ছি আমরা, 54 × 2 108 টাকা। তাহলে আমরা কি পেলাম যে এর অ্যান্সার হচ্ছে 108 টাকা। অর্থাৎ আমরা এই অপশানকে চুজ করব 108, মানে আপনার অপশান সিকে আমরা চুজ করব এই কোশ্চেনের অ্যান্সার হিসাবে। আমরা সিম্পল, আমরা এরকম কোশ্চেন কিন্তু আমাদের 1 নম্বরের কোশ্চেনে কিন্তু আসবে। আমরা শুধুমাত্র এখন এই মুহূর্তে এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই ফর্মুলাকে ইউজ করতে শিখছি। এবার তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে বার্ষিক 10% সরল সুদে 6000 টাকা 4 মাসের সুদে আসলে কত। এখানে দেখো একটু কোশ্চেনটি অন্য রকম করে দেওয়া আছে। কোশ্চেন কিন্তু আমরা পড়বো, এখানে আমাকে সুদ বের করতে বলেনি, আমাকে সুদ আসল বের করতে বলেছে, এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে বার্ষিক 10% বলেছে, মানে 10% সুদটি আমাকে 1 বছরের দেবে বার্ষিক হিসাবে, কিন্তু ওখানে সময় কিন্তু মাসে বলা আছে। তাহলে আমি কি বললাম, আমি সবসময় বার্ষিক পার্সেন্টেজ যখন বলেছে তখন আমি মাসকে আমি বছরে কনভার্ট করব বা নিয়ে যাব। তাহলে প্রথমেই আমরা দেখি কি বলছে, আমাকে প্রিন্সিপাল বা আসল আমাকে বলে দেওয়া আছে, 6000 টাকা। খুব ভালো কথা। সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আর আমাকে বলে দেওয়া আছে 10%, এতে কোনো ভালো কথা। সময় আমাকে বলে দেওয়া আছে, সময় বা টি আমাকে বলা হচ্ছে 4 মাস, কিন্তু আমাকে বছরে নিয়ে যেতে হবে, কারণ এটি বার্ষিক সুদকে রিপ্রেজেন্ট করছে। 10% আমাকে বার্ষিক সুদকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 4 মাসকে আমাকে বছরে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি, 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান 1/12 বছর, আর 4 মাস সমান 4 মানে 1/12 ইন্টু 4 মানে 4 3 মানে 1/3 বছর। তাহলে আমি 4 মাস সমান 1/3 বছরকে আমি নিয়ে গেলাম। আমরা 4 মাসকে বছরে রিপ্রেজেন্ট করলাম। এখন আমাকে মাস হচ্ছে, এখন সময় হচ্ছে 1/3 বছর। আর কি আমাকে সুদ বের করতে হবে প্রথমে। সুদ আসল আমাকে কোশ্চেনে আমাকে সুদ আসল চেয়েছে, আমি প্রথমে সুদ বের করব। সুদ আমি জানি না, তাহলে আমরা কি জানি, I ইজ ইকুয়াল টু PRT/100। এখন P মানে 6000, আর মানে 10, আর 1/3/100, এটি আমরা জানি। 2টি 0 কেটে দিলাম, 3 20 60 200 কী পেলাম আমরা, সুদ পেলাম। আমরা এখানে 200 কী পেলাম, সুদ পেলাম। তাহলে সুদ হচ্ছে 200। তাহলে সুদ আসল কি, সুদ আসল আমার দরকার, সুদ আসল এটি দরকার। এটি হচ্ছে সুদ প্লাস আসল, তাই তো। আমরা জানি সুদ আসল মানে সুদ প্লাস আসল। সুদ হচ্ছে 200, আসল হচ্ছে আমাদের 6000 টাকা। তাহলে সুদ হচ্ছে 6200 টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব আমরা সুদ আসল পেয়ে গেছি 6200 টাকা। অর্থাৎ আমরা এই বি অপশানকে কিন্তু চুজ করব এই কোশ্চেনের ক্ষেত্রে। এরকম কোশ্চেন যখন দেখব আমরা কিন্তু ঘাবড়ে যাব না। আমরা যদি বলছে স্থির মস্তিষ্কে সেটি পুরোটি পড়ব এবং আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোন কোন বিষয় আমাকে দেওয়া আছে। দেখো আমাকে কি বলেছে, এ টাকার, তাহলে আসল বা প্রিন্সিপাল ভ্যালু আমাকে বলে দিচ্ছে এ টাকা। তারপরে বলেছে বি মাসের, তাহলে সময় বা টি, বি মাস বলা আছে, আমাকে মাস বলা আছে, ঠিক আছে। সি টাকার সময়, এবার সি টাকা হলে সুদ আমাকে বলে দেওয়া হয়েছে, আমাকে সুদ মানে ইন্টারেস্ট আমাকে বলে দেওয়া হচ্ছে সি
টাকা। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার চেয়েছে মানে 1 বছরে, তাহলে মাসকে আমাকে প্রথমে বছরে নিয়ে যেতে হবে। আমরা একই রকমভাবে আমরা 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান 1/12, তাহলে বি মাস সমান 1/12 ইন্টু বি মানে b/12 বছর। আমরা ভালো করে বলছি 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর হবে, তাহলে বি মাস মানে b/12 বছর। অর্থাৎ আমরা এখানে আমরা এই মাসকে যদি আমরা বছরে রূপান্তর করি তাহলে b/12 বছর হবে আমরা এই সময় কি। তাহলে এখন আমরা তিনটে জিনিস পেয়ে গেছি। আমাকে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বের করতে বলেছে, সুদের হার আমাকে বের করতে বলেছে, আর যেটি আমি জানি না এটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু PRT/100 আমরা জানি। আমরা যে যে জিনিসগুলো জানি সেগুলো বসিয়ে দিই। আমরা জানি প্রিন্সিপাল মানে হচ্ছে এ, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না সেটি আমি আর হিসাবেই রাখলাম, টি মানে আমি জানি, টি মানে আমি পেয়েছি b/12, আর 100 অ্যাজ ইট ইজ আছে বসিয়ে দিলাম। আর আমরা সুদ জানি আমরা সি, ঠিক আছে। এখান থেকে আমাকে আর বের করতে হবে। তাহলে বাকি সব অংশগুলো আমরা বাম দিকে নিয়ে আনি বা ডান দিকে যা ইচ্ছা তাই করতে পারি, আমরা সেটি করে নিই। তাহলে সি ইন্টু 100/12 আছে, এখানে বাই 12 আছে। এটির কথার অর্থ হচ্ছে ARB/1200। তার মানে আমি 1200কে আমরা ওইদিকে গুণ করলে 1200C বাই আমরা ডিভাইড করব কি দিয়ে, এ বাই ডিভাইড হয়ে যাবে আর পড়ে থাকবে। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে 1200C বাই, আমরা যদি গুণ করি উভয় পক্ষে যদি 1200 গুণ করি এবং এ বিকে ডিভাইড করি, এ বি দ্বারা ডিভাইড করি, বা আমরা যেভাবে ইচ্ছা তুমি করো না কেন, 1200কে আমরা সি দিয়ে গুণ করলাম, তো 1200C আর এ বিকে আমরা এদিকে নিয়ে আনলাম, আরকে রেখে দিয়ে আর এর ভ্যালু পেলাম আমরা 1/1200C/AB পার্সেন্টেজ, আর হচ্ছে পার্সেন্টেজে আসবে 1200C/AB। বি অপশানকে আমরা চুজ করব, আমরা বি অপশানকে কিন্তু চুজ করব এই কোশ্চেনের ক্ষেত্রে। আমরা কি করলাম, আমরা বেশি কিন্তু আমরা কনফিউজ হব না। এরকম কোশ্চেন আমাদেরকে কনফিউজ করার জন্যই দেওয়া হয়। আমরা সর্বপ্রথমে যে কোশ্চেনে যে জিনিসগুলো বলছে সেগুলোকে বুঝবো এবং যে জিনিসগুলো আমাকে চাইছে সেগুলো খোঁজার চেষ্টা করব। আমরা প্রথমে দেখলাম এ টাকার মানে আমাকে টাকাটি বলে দিয়েছে, আসল মূল উদ্দেশ্য মানে আমরা আসল টাকাটি বলে দিচ্ছে এ টাকা, আমরা আসল ধরে নিলাম। বি মাসের সুদ, বি মাসের আমাকে সময় বি মাস বলে দিয়েছে, তাহলে মাস যেহেতু আমাকে বার্ষিক সুদ বের করতে বলেছে মানে বছরের বের করতে বলেছে, তাহলে আমরা কি বলেছি একই ইউনিট নিয়ে যাব, মাস থাকলে আমরা বছরে নিয়ে যাব, ঠিক আছে। আমরা সেটি বছরে কনভার্ট করলাম, b/12 বছর করে দিলাম। সুদ আমাকে বলে দিচ্ছে সি টাকা, আমি সুদের হার আমি বলেছি তিনটি জিনিস যখন পেয়ে যাবে আমি খুব ইজিলি আমি চতুর্থ জিনিসটি বের করতে পারবো এই ফর্মুলার থ্রুতে। কারণ এই ফর্মুলাটিতে 4টি আননোন থাকতে পারে IPRT, তো এই আর মধ্যে তিনটি যদি পেয়ে যায় তাহলে অপরটি বের করা খুব ইজি। তাহলে আমরা সেটি কাজ করলাম, আমরা সেই মানগুলি যেগুলো আমরা বসিয়েছি সেগুলো আমরা বসিয়ে আমরা শুধু ক্যালকুলেশন করলাম, আমাদের অ্যান্সার পেলাম বি। তাহলে 1200/AB হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন থেকে কী বলছে, নেক্সট কোশ্চেন মাধ্যমিক 2015 পড়েছে। কি বলছে, আসল এবং 1 বছরের সুদে আসলের অনুপাত হচ্ছে 20:21। কি বলছে, আসল এবং সুদ আসল 1 বছর পর তার অনুপাত হচ্ছে 20:21। মানে 1 বছর পূর্বে মানে আসল এখন আসল 20:21 মানে আসল হচ্ছে 20x ধরে নিচ্ছি, আর সুদ আসল কি, সুদ আসল বলছে আমাকে 21x, যেহেতু 20:1 বলে দিয়েছে আমাকে আসল এবং সুদ আসলের আমাকে রেশিও বলেছে 20:1, তাহলে আমি ধরে নেব ধরি আসল হচ্ছে 2x, তাহলে সুদ আসল হবে 21x। তাহলে সুদ কি আমরা জানি কি, সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আমি যদি এখান থেকে সুদ বের করতে বলা হয় তার অর্থ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, সুদ আসল এদিকে আসবে, অর্থাৎ সুদ আসল মাইনাস আসল ইকুয়াল টু সুদ। তাহলে সুদ আসল আমাকে বলে দেওয়া আছে 21x মাইনাস আসল হচ্ছে 20x, বিয়োগ করলে পাচ্ছি x। তাহলে আমি আসল পেয়ে গেলাম মানে পি আমার পেয়ে গেছি, আমি সুদ আইও আমি পেয়ে গেছি। আমাকে কি বলছে, 1 বছর বা সময় টি সেটিও আমাকে বলে দিয়েছে 1 ইয়ার বা 1 বছর। আমাকে বের করছে সুদের হার, আর বের করতে হবে, আমাকে আর বের করতে হবে। কীভাবে বের করবো, I ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে I কি, ইন্টারেস্ট যেটি হচ্ছে x ইজ ইকুয়াল টু P হচ্ছে 20x, তাই তো 20x, আর আমাকে বের করতে হবে টিম হচ্ছে 1/100
এবার যদি ক্যালকুলেশন করি আমরা কি পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করলে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 100x বাই 20x, এক্স এক্স কেটে যাবে 25%, 5% এর অ্যান্সার, মানে আমরা সি অপশানকে চুজ করব এই কোশ্চেনের অ্যান্সার হিসাবে। আবার বোঝার চেষ্টা করলাম, যখন পার্সেন্টেজ আমাকে বলে দিয়েছে দ্বিতীয়বার বারবার, আমি প্রত্যেকটি কোশ্চেন 2-3 বার রিপিট এই কারণে করছি যাতে প্রথমের ধারণা ক্লিয়ার হয়। ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা, একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে বাকি কোশ্চেন নিজে থেকেই তুমি পারবে, বা বাকি কোশ্চেনগুলি বুঝতে বা ক্লিয়ার করতে বা তোমার ক্যাচ করতে বেশি সময় লাগবে না। দেখো কি বলছে, আসল এবং 1 বছরের সুদে আসল, 1 বছর মেনশন করে দেওয়া আছে, 1 বছর, আমি সময়টি 1 বছর আমি কনসিডার করে নিলাম এখানে, ঠিক আছে, আমরা 1 বছর সময়কে কনসিডার করলাম এখানে। এবার কি বলছে, সুদ আসল, আসল এবং সুদ আসল, আসল আমাকে যদি 20:1 অনুপাতে যদি বলে থাকে তাহলে আসলকে আমি ধরে নিই 20x, তাহলে সুদ আসল হবে 21x। এবার সুদ কি হবে, সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, সুদ আসল মাইনাস আসল, তাহলে সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল অর্থাৎ এক্স, আমি সেটি হচ্ছে আই। এবার আমাকে সব কিছু বলে দিয়েছে, আমাকে আর বের করতে হবে, আমরা ফর্মুলাটি পুট করলাম এবং প্রত্যেকটি মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম 5% এর অ্যান্সার, যেটি কিন্তু সি অপশানকে চুজ করছে। নেক্সট কোশ্চেন দেখে কী বলছে, খুব সুন্দর একটি কোশ্চেন বলছে, সরল সুদের বলছে 9,999 টাকা 10 বছরের সুদে মূলে আসলের দ্বিগুণ হলো। মানে আমি যদি সুদে আসলে কোনো একটি টাকা, মানে আমাকে 9,999 টাকা বলছে 10 বছরের সুদে মূলে আসলের দ্বিগুণ হলো। এখন ধরো আসল যদি ধরো আসল আমাকে বলে দিয়েছে, আসল বা পি আমাকে বলে দেওয়া হচ্ছে 9,999 টাকা, ঠিক আছে। এবার সুদ আসলের দ্বিগুণ, সুদ আসল আমাকে সেটাও বলে দিয়েছে, সুদ আসল হচ্ছে 9999 ইন্টু 2, এটি আমাকে বলে দেওয়া আছে, মানে 9,998 টাকা, 19,998 টাকা, এটির ক্ষেত্রে এত টাকা। এবার তাহলে সুদ কত হবে, সুদ হচ্ছে কি বললাম, আসল মাইনাস সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, সুদ আসল মাইনাস আসল। এখন সুদ আসল কি 19,998 মাইনাস আসল কত 9,999, তার অর্থ হচ্ছে সুদ এখন 9,999 টাকা। তাহলে আমরা পি পেয়ে গেছি, এটি 9,999, সুদ পেয়ে গেলাম সেটি হচ্ছে 9,999 টাকা। সময় বলে দেওয়া আছে 10 বছর। তাহলে আমরা কি বলেছে, শতকরা সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট বা আর আমাকে বের করতে হবে। আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু PRT/100, আই মানে হচ্ছে 9,999 ইজ ইকুয়াল টু পি মানে 9,999 ইন্টু আর জানি না, টি হচ্ছে 10/100। আমরা 10 100 করতে পারি, এটিও কেটে যাবে, বা আর ইজ ইকুয়াল টু 10%। তাহলে আমরা 10% হবে এর অ্যান্সার, অর্থাৎ এ। আমরা শুধুমাত্র যদি একবার যদি ধরে নিতে পারি পি কোনটি, সুদ কোনটি, সময় কোনটি, তাহলে বাকি কাজগুলি আমরা শুধুমাত্র ক্যালকুলেশনের উপর বেস করে কিন্তু আমরা করতে পারবো। এক্ষেত্রে আমাদের অপশান হলো 10%। খুব সুন্দর আরেকটি কোশ্চেন বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদে মানে দুটি টাকা 6 এবং 9 মাসের নির্দিষ্ট, মানে কোনো একটি বলছে একটি নির্দিষ্ট টাকা মানে আসল যদি ধরো এক্স টাকা হয়ে থাকে, আসলে আমি এক্স টাকা ধরে নিলাম, ঠিক আছে, নির্দিষ্ট টাকা বলছে এক্স টাকা ধরে নিলাম, একই বার্ষিক সরল সুদ একই টাকা, মানে আমি বার্ষিক সরল সুদ আর পার্সেন্ট আমি ধরে নিলাম। বলছে সুদের হারে 6 বছর 9 বছর সুদের অনুপাত, মানে প্রথম ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন, আমি যদি ফার্স্ট কেস ধরে নিই, প্রথম ক্ষেত্রে 6 মাসের জন্য 6 বছরের জন্য, তাহলে প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে 6 বছর। আর সেকেন্ড কেসে কি, বাকিগুলো তো সেম, আসল একই থাকবে, আসল ইজ ইকুয়াল টু এক্স টাকা থাকবে, বার্ষিক সুদের হার আর পার্সেন্টটি থাকবে,
সময় শুধু চেঞ্জ হবে, সেটি হচ্ছে 9 বছর হয়ে যাবে। তাহলে আমরা দুটি কেস দেখতে পাচ্ছি। প্রথম কেসে আমরা আসল x টাকা, বার্ষিক সুদ 8% এবং সময় 8 বছর। এখানে আমাকে ইন্টারেস্ট বা সুদ বের করতে হবে, যেটি আমি I1 ধরে নিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে সুদ বের করতে হবে, সেটি আমি I2 ধরে নিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে I1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু আর ইন্টু 6/100, আর দ্বিতীয় ক্ষেত্রে I2 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু আর ইন্টু 9/100। এটি হবে এদের অনুপাত, অর্থাৎ অর্থ হচ্ছে I1 ইজ টু I2 আমাকে বের করতে বলেছে, তার অর্থ হচ্ছে এক্স আর 6 বা 6x আর যাই লিখি ইন্টু 100 ইজ টু 9xr/100। দেখো উভয় পক্ষে 100 কেটে গেল এবং এক্সআরও কিন্তু চলে যাবে, তাহলে পড়ে থাকবে 6:9, বা আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কি হচ্ছে 3 2 6:3, অর্থাৎ 2:3 অনুপাত। আমি তার মানে এখানে অ্যান্সার লিখব 2:3 অনুপাতে বিভক্ত হবে। কি অনুপাতে? 2:3। আমরা কি করলাম, আমাকে যেহেতু নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বলা হয়েছে, নির্দিষ্ট পরিমাণ, দুই ক্ষেত্রে সমান টাকা, নির্দিষ্ট মানে x টাকা আমি কনসিডার করলাম দুই ক্ষেত্রেই। আবার একই বার্ষিক সুদে বলেছে, তাহলে এখানেও যদি 8% হয়, তাহলে এই ক্ষেত্রেও 8% সরল সুদ হবে। 6 বছরের, প্রথম ক্ষেত্রে 6 বছরের ইন্টারেস্ট, দ্বিতীয় ক্ষেত্রে 9 বছরের ইন্টারেস্ট। তাদের যে সুদ আমরা পেলাম প্রথম ক্ষেত্রে, এটি হচ্ছে এই প্রথম ক্ষেত্রের সুদ এবং এটি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের সুদ। তাদের অনুপাত আমরা যখন বের করলাম, আমরা বাকি সব কিছু কেটে গেল, কারণ প্রিন্সিপাল সেম, রেট অফ ইন্টারেস্ট সেম, সব কেটে গেল এবং নিচে 100 আছে সেগুলোও সেম কেটে গেল, পড়ে থাকলো 6:9 অর্থাৎ 2:3। তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। আমরা যখন এই জিনিসগুলো ক্লিয়ার করবো, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এরকম কোশ্চেন যখনই আসবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এই কোশ্চেন যখন আসবে 6:9 কিন্তু আসবে, সেখান থেকে 2:3 এই জায়গাতে আসবে, কারণ বাকি সব কিছু কেটে যাবে। কারণ এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ, অর্থাৎ প্রিন্সিপাল সেম, বার্ষিক রেট অফ ইন্টারেস্ট সেম, ডিভাইড বাই 100 সব কিছু কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এই 6 এবং এই 9, এবং তারই আমি রেশিও যদি বের করতে পারি, সেটি হবে এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার। এবার আমরা চারটি আমরা সত্য কিংবা মিথ্যা কোশ্চেন কি আমরা দেখেছি। দেখো আমাকে কি বলছে, আসল এবং স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে সুদ আসল, এর মধ্যে সম্পর্ক হলো আসল লেস দ্যান স্ববৃদ্ধিমূল। মানে আমাকে বলছে আসল সবসময় স্ববৃদ্ধিমূল থেকে ছোট হয়। সেই ব্যাপার আমরা কি দেখলাম, ধরো 5,000 টাকা, 5,000 টাকার 5% হারে 1 বছরের সুদ কত হবে? তাহলে 5,000 5% মানে 5/100, মানে 5,000 ইন্টু 5 ইন্টু 1/100, তাহলে আমরা 2 কেটে গেল, মানে 5 5 25 250 টাকা। অর্থাৎ আমার সুদ আসল এখন 5,000 প্লাস 250, অর্থাৎ 5,250 টাকা, তাই তো? এটা হচ্ছে সুদ আসল। এবার সুদ আমাদের আসল কত? আসল হচ্ছে 5,000 টাকা। তাহলে সব সময় আসল কিন্তু সুদ আসলের থেকে কিন্তু কম, ছোট। তাহলে আমরা এই যে কথাটি বলছি সেটি একদম সত্য কথা বলছে, যে হ্যাঁ, স্ববৃদ্ধিমূল বা সুদ আসল কিন্তু আসলের থেকে বড়, বা আসল সুদ স্ববৃদ্ধিমূলের থেকে কিন্তু ছোট। দ্বিতীয় কি বলছে দেখো, আমরা যখন এই কোশ্চেনটি বলেছিলাম, যে আমরা যখন বুঝিয়েছিলাম যে পি, আমরা সুদ আসল স্ববৃদ্ধিমূল হচ্ছে পি প্লাস আই, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এবার আমরা পি প্লাস আই মানে আমরা জানি PRT/100। এখান থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস RT/100, এটি হবে কিন্তু স্ববৃদ্ধিমূলের কথা। P/I মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এই দুটি মিলে হচ্ছে স্ববৃদ্ধিমূল। এবার স্ববৃদ্ধিমূল তো আমরা যদি আইকে যদি আমরা জানি, আয়ের ফর্মুলাটা যদি PRT/100 হয়ে থাকে, আমরা যদি বসিয়ে দিই এবং উভয় থেকে যদি আমরা পি কমন নিই, তাহলে সে যে ফর্ম তৈরি করবে সেটি হচ্ছে পি ইন্টু 1 প্লাস RT/100। এখানে কি বলেছে, পি ইন্টু 1 প্লাস RT/50, তাহলে এখানে কিন্তু ভুল লেখা আছে, এখানে কিন্তু 100 হতো, এখানে 50 লেখা আছে, তাহলে এটি ভুল লেখা আছে, তাহলে এটি কিন্তু মিথ্যা। বলছে 100 টাকার x% সরল সুদে হারে x² বছরের মোট সুদ হচ্ছে x³। সত্য কিনা দেখো। প্রথমে কি বললো, x টাকার মানে আসল বা প্রিন্সিপাল হচ্ছে x 100 টাকা, x% মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে x, বছর সময় বলেছে x² মানে টি বলে দিয়েছে আমাকে x²। তাহলে আমার ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে PRT/100, পি হচ্ছে 100, আর হচ্ছে এক্স, টি হচ্ছে x²/100, আমরা x কেটে দিলাম, তাহলে x³ থাকলো, তাহলে ইন্টারেস্ট হচ্ছে x³। এটি কিন্তু একদম সত্য। আমরা খুব সিম্পল, আমরা এই যে ধারণা আমরা জানি যে পি কি, আর কি এবং টি কি, তার উপর বেস করে আমরা খুব ইজিলি বলে দিলাম এর ইন্টারেস্ট হবে x³।
4 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে কোনো মূলধন 2 বছরে দ্বিগুণ হলে, কোনো মূলধন 2 বছরে দ্বিগুণ হলে, অর্থাৎ পি যদি কোনো একটি মূলধন হয়, পি যদি এক্স টাকা হয়ে থাকে, সেটা 2 বছরে দ্বিগুণ হয়ে গেল, মানে টাইম হচ্ছে 2 বছর, টাইম হচ্ছে 2 বছর, দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ধরো সুদ আসল আমাকে বলে দিচ্ছে 2x। তার অর্থ কি, সুদ কত, সুদ বা ইন্টারেস্ট কত হচ্ছে 2x মাইনাস এক্স, মানে এক্স টাকা, সুদ হচ্ছে এক্স টাকা। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত, তাহলে অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 যদি বসায়, তাহলে আই মানে এক্স, পি হচ্ছে এক্স, আর আমি জানি না, টি হচ্ছে 2 বছর বলে দিচ্ছে বাই 100, এক্স কেটে গেল 2/50, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 50% হচ্ছে কিন্তু এর অ্যান্সার। কিন্তু আমাকে কি বলেছে, আমাকে 15% বলেছে, তাহলে এটি কিন্তু মিথ্যা। ভালো করে বোঝো, আমরা কিচ্ছু করলাম না, আমরা আগেও এরকম একটি কোশ্চেন করলাম, দ্বিগুণের কোশ্চেন। আমরা দেখলাম যদি এক্স হচ্ছে প্রিন্সিপাল হয়, আমাকে সুদে মূলে দ্বিগুণ করে দেওয়ার অর্থ কি, আমাকে সুদ আসল হবে 2x, সুদ আসল হবে দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সুদ আসল হবে 2x, তার অর্থ হচ্ছে ইন্টারেস্ট হবে 2x মাইনাস এক্স, অর্থাৎ এক্স, আর 2 বছরে। তাহলে আমাকে এবার আমরা প্রত্যেকটি আমরা পিটি এবং আই যদি পুট করি, তাহলে আমরা এ আর এর মান কিন্তু বের করতে পারবো, আর সেটা হচ্ছে 50%, কিন্তু 15% নয়। তাহলে এই যে স্টেটমেন্টটি সেটি হচ্ছে মিথ্যে। এবার আমরা শুধুমাত্র এবার এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, আমরা কিছু কোশ্চেন মাধ্যমে আমরা পি আর টি বাই 100, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এই যে ফর্মুলাটি আমরা শিখলাম, তাকে কিন্তু কিভাবে ইউজ করব সেটি সামান্যভাবে, মানে আমরা ছোট কোশ্চেনের মাধ্যমে সেটিকে আমরা উপলব্ধি করলাম। এবার আমরা দেখব এদের মধ্যে রিলেশন কি। এই রিলেশনটি আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, কি ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে শর্ট কোশ্চেন বা বিভিন্ন এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু এই রিলেশনের উপর ভিত্তি করে অনেক কোশ্চেন থাকে। দেখো কি বলেছে, প্রথম দেখো রিলেশন কি বলছে, ধরো আমরা সূত্র জানি, যখন টি এবং আর এবং টি অপরিবর্তিত, এই বিষয়টি একটি জেনারেল আমরা ফিল করি। দেখো যখন টি, আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এটি আমরা জানি। এবার ধরো যখন আমরা দেখলাম যে আর এবং টি অপরিবর্তিত, অর্থাৎ আর এবং টি, অর্থাৎ আমরা এখানে বলছি পি আর এবং টি অপরিবর্তিত, ঠিক আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার আমরা আর এবং টি অপরিবর্তিত, অর্থাৎ আমাকে কোনো একটি অর্থ 5000 টাকায় ধরলাম, আমি 5000 নিয়ে কথা বলছি, ওরা 5000 টাকা, আমরা 5000 টাকা আমরা একটি ব্যাংকে রেখেছি, আমি কি বললাম, রেট অফ ইন্টারেস্ট এবং টি অপরিবর্তিত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট ব্যাংক সেম রাখছে, টি সেম থাকছে, অর্থাৎ সময়ও সেম রাখছে। এবার যদি প্রিন্সিপাল অর্থাৎ 5000 টাকার জায়গায় আমি যদি 10,000 করে দিই সেই ব্যাংকে, যেখানে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সরল সুদের হার যেখানে সেম, অর্থাৎ ফিক্স করে দেওয়া আছে 5% বা 6%, একটি জায়গায় ফিক্স করে দিয়েছে, 5% ফিক্স করে দিয়েছে, সময় 2 বছরের জন্য ফিক্স করা আছে, তুমি একটি টাকা রেখেছো, সেটি 5% এবং 2 বছর পরে তোমাকে একটি ইন্টারেস্ট দেবে বলে ফিক্স করা আছে। এবার তুমি 5000 টাকার জায়গায় সেখানে 10,000 টাকা যদি করে দাও, তাহলে তুমি সুদ বেশি পাবে না কম পাবে? সিম্পলভাবে তুমি ভেবে দেখো, সময় রেট যাই থাকুক না কেন, তুমি যদি অর্থ বাড়াও, অর্থাৎ তুমি যদি বেশি পয়সা রাখো, তুমি ইন্টারেস্ট বেশি পাবে না কম পাবে? তুমি ইন্টারেস্ট বেশি পাবে, যেহেতু আর কম হচ্ছে না, সময়ও কম হচ্ছে না, সময় এবং রেট অফ ইন্টারেস্ট কিন্তু সেম থাকছে, সেম সময়ের জন্য থাকছে। তাহলে যদি তুমি যদি অর্থ বাড়াও, টাকা বাড়াও, তুমি যদি বেশি সময় রাখো, অর্থাৎ আমি যদি বলছি 5000 টাকা, তোমাকে একটি ব্যাংক বললো যে 5000 টাকা 1 বছর পর তোমাকে আমি 500 টাকা দেবো, তাহলে তুমি যদি 10,000 টাকা রাখো, তাহলে সাইবার সেম কন্ডিশনে তুমি তার থেকে বেশি পাবে। তাহলে যখন এই আর এবং টি এই দুটি অংশ যখন অপরিবর্তিত থাকবে, তখন আই সবসময় পি এর সঙ্গে সমানুপাতে চলবে, অর্থাৎ আই সবসময় পি এর সঙ্গে সমানুপাতে থাকবে। যখন আর ও টি অপরিবর্তিত, অর্থাৎ যখন এর পরিবর্তন হবে না বা ফিক্স তখন আই মানে ইন্টারেস্ট সবসময় প্রিন্সিপালের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ প্রিন্সিপাল বাড়লে তুমি ইন্টারেস্টও বেশি পাবে। একই রকমভাবে যদি পি এবং টি অপরিবর্তিত থাকে, অর্থাৎ আমাকে বলা হলো যে আই ইজ ইকুয়াল টু এক্ষেত্রে আমাকে কি বলা হলো যে পি এবং টি অপরিবর্তিত, আমাকে বলে দেওয়া হলো পি এবং টি অপরিবর্তিত,
তাহলে দেখো লক্ষ্য করে দেখো পি এবং টি যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ আমাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ 5,000 টাকা 5,000 টাকায় আছে, টি বছর মানে 1 বছরের জন্য আছে, যদি রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেয়, ব্যাংক বললো আমি 5% হারে দিচ্ছিলাম এখন 10% হারে সুদ দিচ্ছি, মানে 5,000 টাকা আমার রাখা ছিল 1 বছরের জন্য, 5,000 টাকা আমার রাখা ছিল 1 বছরের জন্য, প্রথমে পাচ্ছিলাম 5% হারে, এখন আমাকে সেই ব্যাংকই বলছে তোমাকে রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে আমি 10% করে দিলাম, মানে 5% বাড়িয়ে দিলাম, তাহলে আমার সুদ বাড়বে কি বাড়বে না? আমি সুদ বাড়বে, কারণ আমাকে রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেছে। তাহলে যখন আমার পি এবং টি অর্থাৎ আমার যখন প্রিন্সিপাল বা মূলধন এবং সময়, প্রিন্সিপাল এবং সময় অপরিবর্তিত থাকে, তখন রেট অফ ইন্টারেস্ট মানে আর এটি বাড়ার সাথে সাথে কিন্তু ইন্টারেস্টও বাড়ে, অর্থাৎ এক্ষেত্রেও আয় সবসময় আর এর সঙ্গে সমানুপাতি থাকবে, যখন পি এবং টি অপরিবর্তিত থাকবে। ব্যাপারটি ভালো করে বোঝার চেষ্টা করো। আবার বলছি, তখন 5,000 টাকায় তোমার কাছে রাখা আছে, ব্যাংকে রেখে দিয়েছো, 1 বছরের জন্যই রাখা আছে। এবার ব্যাংক ভাবলো যে কোনো রকমভাবে কোনো স্কিম এসছে, নতুন কিছু এসছে, সেই জন্য তোমাকে আরও কিছু 5% আমাকে রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিল। রেট অফ ইন্টারেস্ট বাড়ানোর অর্থ কী? আমাকে 5% এক্সট্রা পয়সা দেবে, 5% এক্সট্রা পয়সা পাবো আমি। তাহলে অর্থ কী? রেট অফ ইন্টারেস্ট বাড়লেও কিন্তু আমার সুদ বেড়ে যাবে যখন আমার মূলধন এবং সময়কাল সেটি যদি ফিক্স থাকে। আবার নেক্সট আমরা কি যদি দেখি, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 মধ্যে, পিআরটি বাই 100 মধ্যে যদি টি সময়, ধরো একটি পয়সা 5,000 টাকা 5% হারে 5 বছরের জন্য ব্যাংকে রাখা ছিল, ঠিক আছে। তার যা ইন্টারেস্ট হবে, তুমি 5,000 টাকা 5% হারে 10 বছরের ইন্টারেস্ট বেশি হবে কি হবে না? ধরো তুমি এই প্রিন্সিপাল এবং রেট অফ পার্সেন্টেজ সেম রেখে দিয়েছো, কিন্তু তুমি ভাবলে আমি 10 বছর মানে 5 বছর আগে রাখা ছিল, এখন আমি ওটা বাড়িয়ে দিচ্ছি, আমার এখন দরকার নেই পয়সাটি, আরও 5 বছর এক্সট্রা আমার থাকুক, পয়সাটা ব্যাংকে থাকুক, আমার ইন্টারেস্ট পাবো বলে। তাহলে কি আমার এই মূলধন বা রেট অফ ইন্টারেস্ট যদি ফিক্স রাখা থাকে, তাহলে যদি বছর চেঞ্জ হয়, বছর যদি বাড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইন্টারেস্টও কিন্তু বাড়বে, অর্থাৎ বছরের সঙ্গে কিন্তু ইন্টারেস্ট সমানুপাতে আছে। তাহলে আমরা এই 3টি কন্ডিশনে একটা জিনিস বুঝলাম যে আমরা সবসময় ইন্টারেস্ট কিন্তু আসলের সঙ্গে সমানুপাতে থাকে, অর্থাৎ আসল যদি বাড়ে তাহলে ইন্টারেস্টও বাড়বে যখন আর এবং টি অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। অপরিবর্তিত থাকার অর্থ এটি ধ্রুবক, অর্থাৎ এই অংশটিকে ধ্রুবক হিসেবে কনসিডার করবো, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু ধ্রুবক, অর্থাৎ আই আমাকে সমানুপাতিক চিহ্ন দিয়ে বিবেচনা করব। আবার একই রকমভাবে আই যখন যখন পি এবং টি মূলধন এবং যখন সময় অপরিবর্তিত থাকবে, তখন আই মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারের সঙ্গে, সরল সুদের হারের সঙ্গেও সমানুপাতে থাকবে। আবার যখন পি এবং আর অপরিবর্তিত থাকবে মানে ফিক্স করে দেওয়া থাকবে, তখন সময়ের সঙ্গেও কিন্তু সুদ কিন্তু সমানুপাতে থাকবে, অর্থাৎ সময় বাড়লে আমার ইন্টারেস্টও বেশি হবে। তো আমরা 3টি কন্ডিশন এখান থেকে বুঝলাম, 3টি কন্ডিশন বুঝলাম যে রিলেশন বুঝলাম, পি বাড়লে আয় বাড়বে, আর বাড়লে আয় বাড়বে এবং টি বাড়লে আয় বাড়বে যখন এদের ছাড়া বাকি দুটি অংশগুলি যখন অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। কেন অপরিবর্তিত থাকার কথাটা ইউজ করলাম? কারণ ধরো টি বাড়ছে, আবার তার সঙ্গে সঙ্গে যদি পি কমে যায়, তাহলে কিন্তু রেশিওটা অন্যরকম হয়ে যাবে, তাই না? হয়তো টি বাড়ছে কিন্তু পি তুমি কমিয়ে দিয়েছো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অন্যরকম সিচুয়েশন আসবে। সেজন্য আমরা পি এবং টিকে যদি অপরিবর্তিত রাখি, তখনই কিন্তু পি আর আরকে অপরিবর্তিত রাখি, তখনই কিন্তু অপোজিটের সঙ্গে এই রিলেশনটি পাচ্ছি, অর্থাৎ আই সমানুপাতিক পি যখন আর এবং টি অপরিবর্তিত, আই সমানুপাত আর এর সঙ্গে যখন পি টি অপরিবর্তিত, এবং আই সমানুপাত অফ টি যখন পি আর অপরিবর্তিত। একই রকমভাবে আরও 3টি কন্ডিশন কিন্তু আমরা পাই, যখন ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল যখন ধ্রুবক হয়ে যায়, যখন ইন্টারেস্ট এবং এই প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যখন ধ্রুবক হয়ে যায়, তখন কি দেখো আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে ইন্টারেস্ট পি এবং আই যখন ধ্রুবক, তার অর্থ হচ্ছে আমরা যদি পি এবং আইকে ধ্রুবক করে দিই, তাহলে কী পাবো? তারপর আমরা কি করতে পারি? দেখো 100 আই বাই পি ইজ ইকুয়াল টু আর টি লিখতে পারি। এবার এই পুরো অংশটি ধ্রুবক, কারণ কি 100 একটি সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা, আই এবং পি ধ্রুবক আমি কনসিডার করে নিয়েছি, তাহলে এই পুরো অংশটি ধ্রুবক সংখ্যা, একটি কে হিসাবে আমি কনসিডার করছি, কে হচ্ছে ধ্রুবক, কে ইজ ইকুয়াল টু ধ্রুবক আমি ধরে নিচ্ছি কোনো একটি ধ্রুবক সংখ্যা, তাহলে ইজ ইকুয়াল টু আর টি, বা
আমি লিখতে পারি পরের লাইনে আর ইজ ইকুয়াল টু কে বাই টি, আর ইজ ইকুয়াল টু কে বাই টি। তাহলে রেট অফ ইন্টারেস্ট কিন্তু টি এর সঙ্গে বা সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে যখন পি এবং আই যখন ধ্রুবক হবে। অর্থাৎ প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যখন ফিক্স করে দেবো, আমি যখন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মানে আমি যে অর্থটি রেখেছি সেই অর্থের ওপর আমি বলে দেবো এত পরিমাণেই সুদ পাবো, তাহলে যদি আমি টি বাড়াই, সময় যদি বাড়াই, তাহলে স্বাভাবিক ব্যাপার আমাকে রেট অফ ইন্টারেস্ট কম করে ম্যাচ করতে হবে। অর্থাৎ আমাকে বলে দিয়েছে যে কোনো একটি ব্যাংক যে তুমি 5,000 টাকা রেখেছো, তোমাকে আমি 500 টাকা ফিক্স আমি ইন্টারেস্ট দেবো। এবার ধরো তোমাকে সেই ব্যাংকে 500 টাকা, সেই ব্যাংকে সময়কাল বেড়ে গেল বা তুমি বেশি দিন সময় ধরে রাখছো, তুমি 500 টাকাই ইন্টারেস্ট পাবে, তাহলে তোমাকে রেট অফ ইন্টারেস্ট কমিয়ে ওকে ম্যাচ করতে হবে, মেকআপ দিতে হবে। তাহলে কি বলছে, যদি প্রিন্সিপাল এবং রেট অফ ইন্টারেস্ট যদি ফিক্স থেকে যায়, ফিক্স বা অপরিবর্তিত থাকে, তাহলে সবসময় ধ্রুবক মানে সুদের হার এবং সময় ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। একই রকমভাবে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, একে আমরা আই এবং আর ধ্রুবক বলেছে। তাহলে আই এবং আর ধ্রুবক করার অর্থ হচ্ছে 100 আই এবং আর ধ্রুবক বলেছে বাই আর ইজ ইকুয়াল টু পিটি থাকলো। একই রকমভাবে এটি পুরোটি অংশ হচ্ছে ধ্রুবক, তাহলে পি ইজ ইকুয়াল টু, আমি এই পুরো ধ্রুবকটিকে যদি কে কনসিডার করি, কে বাই টি হয়ে যাবে, পি ইজ ইকুয়াল টু কে বাই টি এই আকারে থাকবে, অর্থাৎ পি 1/t। অর্থাৎ যদি আমাকে ইন্টারেস্ট এবং রেটের হার মানে ইন্টারেস্ট এবং যদি আমাকে সুদ ফিক্স করে দেয়, তাহলে সব সময় আসল এবং সময় একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে। পি এখন কি, পি ব্যস্তানুপাতে আছে টি এর সঙ্গে, অর্থাৎ যদি আই মানে ইন্টারেস্ট এবং সুদের হার যদি ধ্রুবক হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল এবং সময় একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতে কিন্তু পরিবর্তিত হয়। আবার একই রকমভাবে যদি পি আর টি বাই 100 আই ইজ ইকুয়াল টু হয়ে থাকে, আমরা আই এবং টিকে যদি ফিক্স করে দিই, আই এবং টিকে যদি আমরা ধ্রুবক ধরে নিই, তাহলে 100 আই একই রকমভাবে পি আমরা আর ইজ ইকুয়াল টু পি আর ইজ ইকুয়াল টু 100 আই বাই টি। অর্থাৎ আমরা পাচ্ছি কি, এই অংশটি পুরোটি হচ্ছে ধ্রুবক বা কোনো একটি ধ্রুবক পদ আমরা ধরে নিচ্ছি, কনস্ট্যান্ট করে নিচ্ছি। তাহলে পি আর ইজ ইকুয়াল টু কে বা ধ্রুবক, তাহলে আর ইজ ইকুয়াল টু 1/p, আর ইজ ইকুয়াল টু 1/p, আর ইজ ইকুয়াল টু কে বাই পি, অর্থাৎ আর কিন্তু পি এর সঙ্গে কিন্তু সমানুপাতে ব্যস্তানুপাতে কিন্তু আছে, আর সবসময় ব্যস্তানুপাতে আছে। তাহলে আমরা 6টি কন্ডিশন দেখলাম, যে ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন আর এবং টি অপরিবর্তিত তখন ইন্টারেস্ট সবসময় প্রিন্সিপালের সঙ্গে সমানুপাতে থাকে। একই রকমভাবে পি মানে আসল এবং সময় যখন অপরিবর্তিত তখন ইন্টারেস্ট রেটের সঙ্গে, রেট অফ ইন্টারেস্টের সঙ্গে সমানুপাতে থাকে। একই রকমভাবে পি এবং আর অপরিবর্তিত থাকলে ইন্টারেস্ট সবসময় টাইমের সঙ্গে সমানুপাতে থাকে। এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করলাম, অবজার্ভ করলাম, খুব সিম্পল বেসিক ধারণার উপর বেস করে। একই রকমভাবে আরও 3টি কন্ডিশন দেখলাম, যেখানে আমরা বুঝলাম যে যদি ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল, এখানে প্রত্যেকটি ইন্টারেস্টকে আমরা ফিক্স করেছি, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল যদি ধ্রুবক হয়ে থাকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এবং ইন্টারেস্ট এবং যদি রেট অফ ইন্টারেস্ট ধ্রুবক থাকে, সেক্ষেত্রে আমরা পি অর্থাৎ প্রিন্সিপাল টাইমের সঙ্গে ব্যস্তানুপাতে পরিণত হয়, এবং ইন্টারেস্ট এবং টি বা সময় যদি ধ্রুবক থাকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট প্রিন্সিপালের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তন হয়ে থাকে। তো আমরা আজকের ভিডিওতে আমরা কিছু রিলেশনের উপর বেস করে আমরা দেখলাম যে আমরা সুদ কষার যে বিষয়গুলি বা যে সুদ কষা বিষয়ক যে সম্পর্কগুলি, সেইগুলি আমরা ক্লিয়ার করলাম। তার সাথে সাথে আমরা কিছু কোশ্চেনের মাধ্যমে এই যে সুদ কষার যে মূল সূত্রটি সেটি কিভাবে ইউজ করব সে বিষয় কিন্তু পুরো আমাদের ক্লিয়ার কিন্তু আমরা করার চেষ্টা করলাম। এবার নেক্সট ভিডিওতে আমরা এই সংক্রান্ত আরও একটু বড় কোশ্চেনগুলিকে দেখার চেষ্টা করব বা কষার চেষ্টা করব। এর মধ্যে যদি কোনো রকম ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করেছি যতটা সম্ভব বোঝাবার। আরও যদি কোনো কিছু ডাউট থেকে থাকে সেটিও লেখো, কোথাও ডাউট আর যদি কোথাও ভুল বলে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। তোমাদের জন্য এই ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।